একটি নতুন ঘটনা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। তার আগে বলি, আমাদের ইউটিউব চ্যানেলটি যারা শুনছেন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেলটি, যাতে করে সবাই জানতে পারেন আমাদের এই যেখানে ভূতের ভয় সম্পর্কে। একই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকুন আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার সঙ্গে আবারও আমার যোগাযোগ করতেই হলো। দয়া করে আমার নাম প্রকাশ করবেন না, এমনকি ঠিকানাটাও না। কিভাবে শুরু করব জানি না, তবে অনেক দিন ধরে লিখব করে লেখা হয়ে ওঠে না কাজের চাপে। আজকে বলে রাখি, আমি 2017 সালে আপনার ভূত এফএমের গেস্ট ছিলাম। 2-3 বার এসেছি। 2-3 বারে এমন কিছু বাস্তব ও ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছিলাম যা অনেকে অবিশ্বাস করলেও বলতে হচ্ছে যে যার জীবনে ঘটে যায় শুধু সেই উপলব্ধি করতে পারে সেই সময়টা কত ভয়াবহ। মনে হয় যেন মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ঠিকই উদ্ধার করে ফেলেন। তবে ঘটনাগুলো দাগ কেটে যায় সারা জীবনের জন্য। কথা বেশি বাড়াবো না, শুরু করছি। আগে যেহেতু বলেছি নাম প্রকাশ করবেন না, ঠিকানাটাও না, এখানে আমি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটা বড়, তবে ধৈর্য নিয়ে শুনবেন, এটাই আশা। আমার নাম, তারপরে তিনি নাম বলেছেন এবং তিনি কোথায় থাকেন সেটা বলেছেন, এবং তারপরে লিখেছেন এটা শুধু আপনি পড়বেন। ছদ্মনাম রাফি। শুরু করছি আল্লাহর নামে। আমি রাফি। আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার জীবনের এক অন্যরকম মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবে সতর্কীকরণ শ্রোতাদের জন্য, ব্ল্যাক ম্যাজিক, কবিরাজ, তাবিজ কবজের আশ্রয় দয়া করে নেবেন না। এটি একটি শিরকের শামিল। বিশেষ করে নিজের স্ত্রী, মা, বোন যারা গ্রামে থাকেন তাদেরকে অন্তত ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন, তাদের বোঝানোর চেষ্টা করুন। আল্লাহর নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকুন, কেননা গ্রামের মহিলারা অনেকেই হিংসার বশবর্তী হয়ে ব্ল্যাক ম্যাজিক, টোটকা, তাবিজ, কবিরাজের সাহায্য নেন। যারা প্রবাসে থাকেন সেই ভাইরা প্রিয় মানুষকে পাওয়ার আশায়, লটারি, সংসার সুখের আশায় ব্ল্যাক ম্যাজিক বা কুফরি তাবিজ এসবের আশ্রয় নেন। তারা অন্তত এসব থেকে দূরে থাকবেন। আল্লাহ আপনাদের ভাগ্যে যা রেখেছেন তাই পাবেন। নামাজ পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন আল্লাহ সুখ শান্তি ঠিকই দান করবেন। আল্লাহর নিয়ামতের শেষ নেই। সবাই ক্ষমা করবেন, অনেক কথা বলেছি, এবার শুরু করছি। 2018 সাল। আমি বেকার সময় পার করছিলাম। হাতে চাকরি নেই, সংসারে অভাব দেখা দিলেও ভাবছিলাম এভাবে বসে থাকলে আমার সংসার একদিন ভেঙে যাবে। তাই ঠিক করলাম দূরে হলেও একটি কাজ খুঁজে নেব। ঠিক এটা ভাবার 2 সপ্তাহের মাথায় ময়মনসিংহের ভালুকায় একটি কাজের সন্ধান পাই। আমি ভালুকায় রওনা হয়ে গেলাম। ভালুকা পৌঁছে অফিসে ইন্টারভিউ দিয়ে আমি সিলেক্টেড হয়ে যাই, কাজও পেয়ে যাই। আমার কাজ হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে। সেখানে আমি একটা কাজ পাই, তবে তা খুব ছোটখাটো। তবে সেটা ছিল আমার জন্য একটা বিশেষ উপহার। প্রতিষ্ঠানের নাম গোপন রাখার জন্য ক্ষমা করবেন। যাই হোক, ভালুকাতে আমি থাকার জন্য একটা মেসও পেয়ে যাই। এক রুমে 3 জনের থাকার ব্যবস্থা। চাকরি করছিলাম, দিন ভালোই চলছিল। শুক্রবার বন্ধের দিন। একদিন সন্ধ্যার পর আমরা 3 রুমমেট বসে ঠিক করলাম মুড়ি চানাচুর নিয়ে ভৌতিক গল্প করব। রুমমেট 3 জন, আমি, রাফি, ফয়সাল ভাই ও সাইফুল ভাই। যেই ভাবা সেই কাজ, চানাচুর এবং মুড়ি নিয়ে বসে পড়লাম। প্রথমে সাইফুল ভাই তার ঘটনা শুরু করলেন, তার বাবার জীবনের ঘটনা। সংক্ষিপ্ত করে বলছি, তিনি মাছ কিনে হাট থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথের মধ্যে বেড়াল ওনার পায়ে পায়ে বারবার পেঁচিয়ে যাচ্ছিল। উনি বাঁ পা দিয়ে লাথি মেরে সেই বেড়ালটি সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এরপর আবার হাঁটা শুরু করলেন। হঠাৎ পেছন থেকে ভারী শব্দে ওনাকে কেউ ডেকে বলল, আলাউদ্দিন, এটা তার বাবার নাম, মাছটা দিয়ে যা। উনি ভয়ে দৌড় দেন এবং কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান।
ওই রাতে আমাদের গ্রামের এক হুজুর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে রাস্তার পাশে এভাবে পড়ে থাকতে দেখে তুলে এনে বাড়িতে পৌঁছে দেন। এর আগে কি হয়েছে তা শুনে ঝাড়ফুঁক করে দেন তিনি। আর কোনো অসুবিধা হয়নি। এরপর ফয়সাল ভাইয়ের বলার সময় তিনি বলেন তিনি কিছু কখনো দেখেননি, তবে এই রুম মানে আমরা যে রুমে আছি সেই রুমের সিলিংয়ে প্রায় রাতে কোনো একটা মেয়েকে গলায় ফাঁস নিয়ে ঝুলে থাকতে দেখেন। তিনি এতবার বিষয়টা দেখেছেন যে তিনি অভ্যস্ত হয়ে গেছেন এবং আর ভয় পান না। এখন ইগনোর করেন, কারণ তিনি সবার আগে এই বাসাটি ভাড়া নিয়েছিলেন। এরপর তিনি একাই 2 মাস এখানে থাকেন। পরবর্তীতে আমরা আসার 1 সপ্তাহ আগে সাইফুল ভাইকে রুমমেট হিসেবে নেন। এরপর আমি আসি। এখন আমরা 3 জন। আমি শুনে হেসে দেই আর বলি, ভাই অনেকদিন হলো আসলাম, আমরা তো কিছু দেখলাম না। উনি বললেন, জানি না, না দেখাই ভালো। এরপর আমাকে ভৌতিক গল্প বলতে শুরু করেন। আমি 2017 সালের ভূত এফএমে শেয়ার করে ঘটনা বলতে থাকি। ওনারা মুগ্ধ হয়ে শুনছিলেন। বলা শেষ করে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। সকালে ঘুম ভেঙে দেখি সাইফুল ভাই, ফয়সাল ভাই কেমন মন মরা, চুপচাপ। কেউ অফিসে যাননি, এমনকি আমিও যাইনি। সবাই সকাল 9টার পর ঘুম থেকে উঠেছি, অথচ অফিস ছিল সকাল 8টায়। আমরা 7টার ভেতর উঠে রেডি হই, কিন্তু কেউই আজ উঠতে পারিনি। হঠাৎ সাইফুল ভাই বলে ওঠে, জানেন ফয়সাল ভাই, আমি আজ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ফয়সাল ভাই বললেন, তুমিও? আমি বললাম, ভাই কি দেখেছেন? বলল, দেখলাম আমি কোনো এক গ্রামের মাঠে বসে আছি। হঠাৎ দেখি একজন বুড়ি এসেছে যার মাথা নেই, মাথাটা হাতের মধ্যে, আর তার পাশে একটা গাছের ডালে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এর পেছনে একজন লোক যার শরীর অ্যাক্সিডেন্ট হলে যেমন ক্ষতবিক্ষত হয়ে যায় বা থেতলে যায়, ঠিক তেমন। আমি থ মেরে বসে পড়লাম। ফয়সাল ভাই বলে, ওই অ্যাক্সিডেন্টে থেতলে যাওয়া লোকটার মাথা এবং মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। সাইফুল ভাই জোরে বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি জানলেন? বলে তিনি বলার আগেই ফয়সাল ভাই বলে, আমিও সেম স্বপ্ন দেখেছি। ঠিক গতকাল রাফি ওর যে ঘটনাটা বলেছিল সেই লোকটার মতো। আমার দিকে তাকাতে আমি বলি, ভাই জানি না বিশ্বাস করবেন কিনা, আমি একই স্বপ্ন রাতে দেখেছি। আপনার বলা ঝুলন্ত মেয়ে আর আমার ঘটনার সেই মহিলা আর ওই লোক। সবাই বলে বসলাম, হতে পারে আমরা এসব নিয়ে বেশি ভাবার কারণেই রাতে সব দেখেছি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, 3 জন একই স্বপ্ন, এটা কিভাবে সম্ভব? আমি চুপ। হয়তো ফয়সাল ভাই, সাইফুল ভাই সেটাই ভাবছে। আমরা সারাদিন বাসায় কাটিয়ে বিকেলে 3 জন একটু ঘুরতে বের হলাম। যেহেতু ভালুকা শহর হলেও এর ভেতর অনেকটা গ্রামের ছোঁয়া আছে, তাই এলাকায় ঘুরতে সবারই ভালো লাগে। সাইফুল ভাই বলল, চলেন ওই মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি, ফয়সাল ভাই একটু ইতস্তত বোধ করলেও যেতে হলো শেষমেশ। গিয়ে সালাম দিয়ে সবটা বললাম। উনি চুপ করে শুধু জিজ্ঞেস করলেন, তোমরা সত্যি বলছো তো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লে উনি বললেন, ঠিক আছে, কাল আসরের পর তোমাদের বাসায় যাব। পরদিন রাতে আজগুবি স্বপ্ন 3 জনেরই, কিন্তু এবার হলো উল্টো। সকলে এক ধরনের স্বপ্ন দেখেছি ঠিকই, কিন্তু সকলে ভুলে গেছি। অল্প বলি 3 জনের মিলে যায়, কিন্তু বাকিটা মনে করতে পারি না কেউই। আসরের পর হুজুর এসে ঘরে বসেন। উনি প্রথমে বলেন আমার নাম ধরে, ছদ্মনাম রাফিকে। আমি সামনে এগিয়ে গেলে তিনি বলেন, সেই ঘটনাটা আমাকে বলো। সবটা বললে বলেন, 1 গ্লাস পানি নাও, তবে নতুন গ্লাস বা বাটিতে, যা আগে ব্যবহার করা হয়নি। আমার একটি নতুন কাচের গ্লাস ছিল, সেটা দিলে উনি বলেন, তোমার আর তোমার পরিবারের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তোমার রাত বিরেতে যে ঘোরাফেরার অভ্যেস ছিল সেই সময় খারাপ জিন তোমার পেছনে পড়েছে, যে তোমাকে অতীতে ক্ষতি করতে চেয়েও জানি না হয়তো আল্লাহর রহমতে পারেনি। কিন্তু যেই ঘরে এসেছো, এ ঘরে আগে যা ঘটেছে, অর্থাৎ সেই মেয়ের ঝুলন্ত শরীর, তারপর থেকে এ ঘরে খারাপ জিন আছে।
সেদিন যখন ওদেরকে তোমার সেই ঘটনা বলছিলে তখন তারা শুনে তোমাকে আবারও নজরবন্দি করে। ওদের উদ্দেশ্য তোমাকে ভয় দেখাবে, কিন্তু যেহেতু তোমার পরিবার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাই এই জিনগুলো সেই সুযোগটাকেও কাজে লাগানোর চেষ্টা করেছে। তুমি জায়গা পরিবর্তন করো, এতে করে ফয়সাল আর সাইফুলও ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। যেহেতু আমি ব্ল্যাক ম্যাজিক চিকিৎসা করি না, তবুও যা বুঝতে পারছি তোমার পরিবারের ওপর আল্লাহর রহমত আছে, তাই ব্ল্যাক ম্যাজিক ঠিকমতো কাজ না করলেও তোমাদের আর্থিক এবং শারীরিক ক্ষতি হয়েছে। আল্লাহর ইবাদত করো, দোয়া করো, তিনিই উদ্ধার করবেন। কিন্তু আমার প্রশ্ন, তোমাদের এমন কি গুণ আছে যার কারণে ব্ল্যাক ম্যাজিকও কাজ করছে না? আমি বললাম, জানি না হুজুর, তবে একটা কথা বলতে পারি, আমার পরিবারের কেউ কখনো তাবিজ ব্যবহার করেনি, আর আমরা সবসময় বিপদে আল্লাহর উপরে ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি। তিনি কাঁধে হাত রেখে বললেন, নামাজ পড়ো, ভালো রাকি পেলে চিকিৎসা করো। হতে এখন বেশি না হলেও ভবিষ্যতে হতেও পারে। আমি তার 2 দিন পর সেই বাসা থেকে চলে আসি। ফয়সাল ভাই, সাইফুল ভাইয়ের সাথে পরিচয়, বন্ধুত্ব শেষ করে আসি। কেননা আমার জন্য তারা কেন একটা ঝামেলায় পড়বে? তখন যা ভালো বুঝেছিলাম তাই করেছিলাম। এই ব্ল্যাক ম্যাজিক আমার বাবার উপরে সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছিল। বাবা নেই, তবে ঘটনাগুলো এরপর শেয়ার করব কিভাবে আমাদের আর্থিক সম্পদের ক্ষতি হলো, বাবা কিভাবে চলে গেলেন, কিভাবে আমাদের পরিবার ভেঙে খান খান হয়ে গেল, সবই সত্যি, যা আজ 2025-এ এসেও আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কোনো রাকির কাছে আমি যাই না লজ্জা ভয়ে, তবে অনুভব করি নিশ্চয় কেউ তো আছেন যিনি আমাদের ক্ষতি করেই চলেছেন। এখানে একটু বলে রাখি, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা আমি প্রথম শুনি যখন আমি খুব ছোট। আমার আম্মু বলতেন, আমার চাচিরা মাঝে মাঝে আমার আব্বুকে পিঠে বানিয়ে খাওয়াতেন। আম্মু পিঠে ভেঙে খাওয়ার পরামর্শ দিতেন আব্বুকে, এবং আমাদেরও শিখিয়েছেন যে কোনো খাবার আস্ত না খেয়ে যেন ভেঙে খাই এবং বিসমিল্লা বলে খাই। তো আব্বু পিঠা ভাঙার পর দেখেন ভাপা পিঠার ভেতরে তাবিজ। আমাদের ঘরে একবার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। এক ফকির বললেন, মা, তোর জামাইয়ের বালিশ পরিবর্তন করিস আর খাটের নিচে একটু ভালো করে দেখিস। আম্মুর সন্দেহ হতে তিনি বালিশ পরিবর্তন করতে গিয়ে দেখলেন বালিশের তুলো ভর্তি তাবিজ, এবং খাটের নিচে তার সন্দেহ হতে তিনি সেখানকার মাটি খুঁড়ে দেখলেন অনেকগুলো তাবিজ। আমরা বাড়িতে থাকতে পারি না, কেন যেন মন বসে না। বাবা চলে গেলেন, আমাদের আয় উন্নতি কেমন যেন ভেঙে পড়ল। তবুও আল্লাহ ভরসা। তবে একটা কথা, আমার বাবার টাকা পয়সার অভাব একটা সময় ছিল না। আমি খুব ভালো স্কুলে পড়েছি। আজ আমরা নিঃস্ব। আমার বাবার সাথে তার চলে যাওয়ার ঘটনা এর পরে শেয়ার করব। পরিবারের সাথে অনেক কিছু ঘটেছে যেগুলো এক একে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, মানুষের ওপরে নয়। ব্ল্যাক ম্যাজিক, তাবিজ, কবিরাজ এড়িয়ে চলুন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি জানি না যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আমার পড়তে একটু সমস্যা হয়েছে, কারণ আমি সবসময় যেটা বলি, লেখার পরে আপনারা যদি একটু রিভাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে অনেক জায়গাতেই হয়তো একটু এলোমেলো থাকে। সেইগুলো যদি সংশোধন করে দেন তাহলে আমার পড়ার সময় অনেক সুবিধা হয়। যাই হোক, আমরা আশা করব যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এই মুহূর্তে সঙ্গে আছেন রিয়াজ রাজ। রিয়াজ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আপনি যদি নিজে থেকে একটু আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আগে ঘুমাচ্ছি নিচ্ছি, অ্যাকচুয়ালি নেটের কারণে হচ্ছে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমার নাম হচ্ছে রিয়াজ রাজ। আমি রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে বলছি। আর বাকিটা তো হচ্ছে সবাই জানেন যে এটা হচ্ছে ভিখারি জিন নিয়ে অলরেডি পাবলিশ করা হয়েছে। এই তো
তো এই আর কি। আর হচ্ছে বর্তমানে আমি কক্সবাজার, আর এটা এখন না, আপনি অনেক ব্যবসার আগে থেকে। হ্যাঁ, আপনি ব্যবসার প্রয়োজনে কক্সবাজারে আছেন। হুম 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 হুম, জি জি। ওকে, আমরা তাহলে সরাসরি যদি আপনার ঘটনায় চলে, হ্যালো। আমরা চাচ্ছি আপনারা সরাসরি আপনার ঘটনায় চলে যেতে। আপনি যদি একটু আপনার নাম তো সবাইকে বলেছি, আপনি ফকির জিন পার্ট 1 পাঠিয়েছেন, পার্ট 2 পাঠিয়ে দিয়েছেন, যেটা খুব দ্রুত আমরা আপনাদের সামনে নিয়ে আসব। এখন আজকে আপনি যদি আমাদের কোনো তার আগে আপনি একটু বলবেন যে এই ফকির জিন এই স্টোরিটা আপনি কিভাবে পেয়েছেন, এর তো একটা বর্ণনা আছেই। কিন্তু কেউ যদি এই স্টোরি নিয়ে সন্দেহ প্রকাশ করে, তার উদ্দেশ্যে আপনার কি বলার আছে? রিয়াজ, শুনতে পাচ্ছেন আমাকে? রিয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাওয়া মাত্র একটু প্লিজ কথা বলবেন, কারণ হচ্ছে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। মনে হয় আবারও কানেকশনের ঝামেলা। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের কমেন্ট করেছেন। রিয়াজ, শুনতে পাচ্ছেন আমাকে? রিয়াজ, আপনাকে মনে হয় আমরা অল্প অল্প শুনতে পাচ্ছি। আপনি যদি শুনতে পান তাহলে একটু প্লিজ কথা বলবেন। আমরা আরো একবার জানাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shahin। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং সেখানে আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। রিয়াজ আবারও ড্রপ করেছেন, আমি ঠিক জানি না যে ওনার কাছ থেকে ঘটনা শোনা আজকে আমাদের পসিবল হবে কিনা, কারণ বারবার এরকম ড্রপ করতে থাকলে খুব মুশকিল আমাদের জন্য, এবং আপনারা ওয়েট করে আছেন। সো আমার যেটা মনে হয় যে কিছুক্ষণ আপনি যদি জয়েন না করেন তাহলে মানে বাধ্য হয়ে আমাদের শোটা আজকে এখানে শেষ করতে হবে। কিছু করার নেই, কারণ উনি আছেন কক্সবাজারে। উনি বলছেন যে ওনার ইন্টারনেট দুর্বল। তো আমরা কেবলই কথা শুরু করেছিলাম, সেই মুহূর্তে উনি চলে গেলেন। আমাদের অনেকেই এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করছেন। এমডি মামুন আছেন আমাদের সঙ্গে, গেমিং উইথ আচ্ছা, দীপঙ্কর দাস আছেন আমাদের সঙ্গে, ফিহা মনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সিয়াম। রাব্বি যদি একটু কনফার্ম করেন আমাকে যে উনি জয়েন করছেন কিনা, কারণ সবাই ওয়েট করছেন, রাত বাড়ছে। সুতরাং তাহলে আমরা শো শেষ করে দেবো আজকে। আমাদের আসলে একটা ইমেইলের পরে আর কোনো কিছু পড়ার কোনো পরিকল্পনা নেই, এবং আপনারা সবাই জানেন যে সামনের শুক্রবারে আমরা প্রচার করতে যাচ্ছি সুকান্ত মাইতির একটি ঘটনা, এবং আগামী মঙ্গলবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আগামী মঙ্গলবারে আমরা আপনাদের সামনে নিয়ে আসব আমাদের এবার ঈদের সব ঘটনা। আমার মনে হয় রিয়াজ আবারও জয়েন করেছেন। রিয়াজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। ওই জি, সময় আমার মনে হয় যে আপনার যেহেতু ইন্টারনেট দুর্বল, কোনো প্রসঙ্গ না যে আমি আপনার ঘটনাটা শুনতে চাই প্লিজ। যেটা ছিল অ্যাকচুয়ালি, আমি ওই সময়ের কথা স্পষ্ট শুনতে পাইনি, একটু ঠিক ছিল। যদি এখন আবার কোশ্চেনটা করতেন, আমি মনে হয় আমি কোশ্চেনটা করেছিলাম যে ফকির জিন পার্ট 2 এই স্টোরিটা যদি কেউ সন্দেহ প্রকাশ করে, সেই বিষয়ে আপনার কি বলার আছে? সন্দেহ প্রকাশ করা, অ্যাকচুয়ালি সন্দেহ তো এই এই মানে এই সময়টাতে বর্তমানে যেটা এভেলেবেল চলতেছে সেটা সন্দেহ। ব্ল্যাক ম্যাজিক আছে, ব্ল্যাক ম্যাজিক নেই, এটা নিয়ে প্রতি মানুষদের মধ্যেই হচ্ছে সন্দেহের একটা জটকা হচ্ছে, আগে থেকে ছিল, এখনো আছে। আর তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এইটুকুই বলবো যে হচ্ছে অ্যাকচুয়ালি যারা এগুলোর সম্মুখীন হয় কিংবা হচ্ছে নিজের চোখে দেখে, একটা হচ্ছে কি শোনা, এবং হচ্ছে সেটা actually যে মানুষটা আক্রান্ত তার মুখ থেকে যখন শোনা হয়, তার যে একটা হচ্ছে ফেস রিঅ্যাকশন, এবং হচ্ছে উনি হচ্ছে যেভাবে এটা এক্সপ্লেন করায়, বা এই যে একটা ব্যাপার, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যারা হচ্ছে রিয়েলি আক্রান্ত, ওই তাদের থেকে হচ্ছে এটা মনে হয় না যে কেউ অন্য কিছু বলতে পারে বা বেটার, হ্যাঁ সন্দেহজনক। হ্যাঁ, বেটার বুঝতে পারে যে আপনাকে আমি এখন খুব ভালো শুনতে পাচ্ছিলাম। ঠিক আপনি যদি এই পজিশন থেকে কথা বলেন তাহলে সব সময় ঠিক থাকবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি হ্যাঁ, আমরা জানি যে আপনি প্রচন্ড ব্যস্ত ব্যবসার কাজ নিয়ে, তার মাঝখানেও যে আপনি কষ্ট করে আমাদের স্টোরি পাঠিয়েছেন এবং আজকে লাইভে জয়েন করেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে এবং ভূত.com এর সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনার যদি আজকে শেয়ার করার কোনো মানে মতো কোনো স্টোরি থাকে, সেই স্টোরিতে সরাসরি চলে যেতে চাই প্লিজ। আজকে শেয়ার করার জন্য একটা স্টোরি আমি ড্রামা করার দিয়েছিলাম, আমি সেই ব্যাপারটা ইয়ে করে রাখছিলাম। তো
আহ, এটাতে হচ্ছে আপনার আমি কি হচ্ছে সরাসরি ইয়ে করবো, যেহেতু আমার এটা কোনো সাজানো হয় নাই। যদিও আমার একটা মিস্টেক ছিল, আমি ভাবছিলাম হয়তো বা একটু পরে বা আগামী বুধবার আমি এটা মনে করছিলাম, যার জন্য হচ্ছে মিস্টেক হয়ে গেছিল। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি পুরো সত্য ঘটনাটাই বলি। এটাতে একটা ভালো দিক হচ্ছে কি, এখানে আর কোনো অ্যাকচুয়ালি যে এটা সাজিয়ে সবার কাছে কেমন লাগবে বা ভালো লাগবে কিনা এই ব্যাপারটা আর ইয়ে হবে না, মানে হচ্ছে টোটালি মূল ঘটনাটা সবাই জানবে। তো রাসেল ভাই যদি অনুমতি দেন ওটা বলি, না তো অন্য অনেক ইয়ে ছিল, আমি তাহলে ওইদিকে যেতে পারতাম। জি। আচ্ছা, ঠিক আছে। এই যে এখন ঘটনা যেটা শেয়ার করছি, এটা হচ্ছে এটা আমি কোথাও এই এই পর্যন্ত লিখিও নাই। তার উপর হচ্ছে কোথাও আমার মনে হয় না আমি কোথাও, বা আমার মনে পড়তেছে না পাবলিশ করছি ব্যাপারটা। সেটা হচ্ছে এটা আমাদের এলাকারই একটা ঘটনা। আর হচ্ছে আমি যদি হচ্ছে যার সাথে ঘটছি আমি সরাসরি নামটা না বলি, কারণ আমি জানি হচ্ছে আজকের লাইভে হয়তো আমার এলাকা থেকে অনেকে শুনছেন এই ব্যাপারটা। ওনাকে নিয়ে, এটা নিয়ে এখনো অনেকে, বা যারা এই ব্যাপারটা জানে তারা হচ্ছে কথা শুনতে পারে, বা উনি একটু ইয়ে করতে পারতো, আমি সেজন্য নামটা না বলি। আহ, এটা হচ্ছে আমার আব্বুর, আমার বাবার বন্ধুদের মধ্যেই বলা যায়, যেহেতু সত্য ঘটনা আসলে বলতে বলছেন, তো আমি হচ্ছে বা এখানে সব সত্য ঘটনায় ইয়ে করা সবাই চেষ্টা করেন আপনি এত ইয়ে থেকে। আর আমি তো অনেক আগ থেকে শুনে আসছি আপনাকে। তো ওই দিক থেকে হচ্ছে আমি সত্য ঘটনাগুলাই বলি। আর বেসিক্যালি আমি দুইটাই বলবো আজকে, খুবই শর্ট যেহেতু। তো হচ্ছে এই আমি এখন যার ঘটনাটা বলতেছি, আমি ওনাকে ছদ্মনাম হিসেবে আপাতত রিপন নামে সম্বোধিত করি, যেহেতু হচ্ছে এটা আসল নামটা বললে সবাই জানবে। তো ও হচ্ছে রিপন ভাই, যিনি উনি হচ্ছে ব্যক্তিগতভাবে ওনার পেশা এই হচ্ছে আপনার এলাকার মধ্যে, মানে বা হচ্ছে এই গ্রামের মধ্যে, যেটা হচ্ছে যদি আমার আব্বুদের সমবয়সী ছিল, কিন্তু যেটা পরিশ্রম করে দিন এনে দিন খাওয়ার একজন মানুষ ছিল। আর খুবই ভালো মনেরই মানুষ। তার একটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে রাসেল ভাই হয়তোবা আপনার তো এই ব্যাপারটা নিয়ে হয়তো, যদি বা যারা গ্রামে থাকে তারা এই ব্যাপারটা দেখবে যে একটু মানে এখনকার সময়টা না, এটা ছিল আপনার এই 2005-06 এই সময়টাতে, এই 5-6 বা তারও আগে, মানে 2000-এর পরে, 2000 সালের পরে বা 2005-06 সাল, তখন দোকানপাট রাস্তাঘাট তেমন একটা উন্নত ছিল না। এবং হচ্ছে আহ, ওই সময়টাতে যেটা আড্ডা, এখন যেটা অনেক অনেক দোকানে বসে অনেকে টেলিভিশনে থাকে, বাচ্চা বা ছেলেফেলেরা হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত কোনায় কোনায়, তখন হচ্ছে একটা অন্যরকম ইয়ে থাকতো কি, যখন দোকানগুলা বন্ধ হতো তখন হচ্ছে দোকানের ভিতরে কিংবা হচ্ছে বাহিরে, যেটা মানে অনেকে হচ্ছে ওই তাস খেলার যে একটা ইয়ে, আমি সরি আমি ওটা উল্লেখ করছি, যেহেতু হচ্ছে এটা ঘটনারই অংশ। এই সবাই মিলে গোল করে 4-5 জন মিলে হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা ইয়ে করতো। তো আমি ছোটবেলায় এগুলো দেখতাম। আর ওই সময়ও এই ঘটনা ইয়ে ছিল। যাই হোক, তো ওই দিনও হচ্ছে ওনারা, যারা ওই নিজেদের সার্কেলটা ছিল, আমার আব্বুরা সবাই হচ্ছে দোকানে ছিল, সবাই চলে আসছে। আসার পর এরা হচ্ছে 3 জন ছিল। তো রিপন ভাই মনের দিক থেকে ভালো মানুষ যদিও, ঠিক আছে, বাট বাকি 2 জন ছিল যারা, তারা হচ্ছে একটু মানে এইসব খেলার মধ্যে ওনাকে ওরাই ছড়াইছে, এটা বলা যায়। এবং হচ্ছে ওদিন একটু লেট করে ফেলছে। আর বৃষ্টির দিন ছিল, তারপর হচ্ছে রাস্তাঘাট হচ্ছে কাদা। এই অবস্থার মধ্যে তারা একটা দোকানের ওই চারপাশে কোনো দেওয়াল ছিল না, বা দেওয়াল বলতে হচ্ছে টিনের দোকান ছিল তখন ওই সময়টাতে, আর দোকানও খুবই কম, এই আপনার 4-5টা দোকান। আর আপনার ওই দোকানের এই 4-5টাতে বিলই ধরা যায়। আর হচ্ছে আপনার উত্তর সাইডে হচ্ছে যে পাড়া মহল্লা এইগুলো আর কি। তো এই তখন লেট হয়ে যায়, আর বৃষ্টির অনেক প্রচুর পরিমাণের বৃষ্টি, তো তারা হচ্ছে সেদিন আরো একটু ইয়ে করি বা আর একটু খেলি, বৃষ্টি কমলে আস্তে ধীরে রওনা করবে, এরকম একটা প্ল্যানিং করে তারা এটা হচ্ছে চলমান করে রাখছিল। পরে যখন বৃষ্টি থামতে থামতে ওই সময় প্রায় হচ্ছে আপনার 12টা, সরি আপনার 2টা কিংবা হচ্ছে 3টা, মানে ফজরের 1-2 ঘন্টা আগে এরকম একটা, বা হচ্ছে আমরা তো যেরকম আব্বুদের মুখ থেকে বা ওনার মুখ থেকে শুনলাম, এই ফজরের 1-2 ঘন্টা আগে। তো ওই সময়টাতে, বা আমরা যারা বা অনেকে হয়তো বা জানি, বা এটা প্রচলিত যে ওই সময়টাতে অনেক কিছু আশেপাশে ঘুরে বেড়ায়, বা হচ্ছে আহ, এরকম শুনে আসছি। তো আমি এই ঘটনার মধ্যে যাই। তো সেটা হচ্ছে
আপনার এই রিপন ভাই সহ বাকি যে কয়জন ছিল, মানে ওরা লাস্টে ছিল টোটাল 3 জন। রিপন ভাই আর হচ্ছে আরো ওনার 2 জন বন্ধু। তো ইয়ে করার পর রিপন ভাই এখন বলতেছে বৃষ্টি যেহেতু থেমে গেছে, আমাকে হচ্ছে তাইলে তোরা জি, হচ্ছে আমরা আপনাকে আগে। শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, তো আমি এতে যাই। তো এখানে হচ্ছে ওনারা বললো যে রিপন ভাই বললো আর কি যে বৃষ্টি তো থেমে গেছে, রাত অনেক হয়ে গেছে, আর হচ্ছে ওই ফোনের তো তখন একটা ব্যবস্থা নাই। আর ও সরি রাসেল ভাই, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই মাছ ধরা আমাদের আহ, আঞ্চলিক ভাষা যেটাকে আমরা হচ্ছে টেরা বলি, যদিও এটা এক এক অঞ্চলে এক একটা ভাষা, যেটা হচ্ছে ওই বাঁশের মাথায় আপনার এই যে ইয়ে দিয়ে যেটা মাছ ধরা হয়, এই যে ইয়ে করে আপনি, এটা অনেকে অনেক ভাষায় ইয়ে করে, আমি আমাদের ভাষায় ইয়ে করি। তো তারা কিন্তু ওই দিন তাদের মধ্যে একজন ওই মাছ ধরার জন্য কিন্তু বেঁচেছিল। তো তার হাতে হচ্ছে টর্চ লাইট ছিল, ওই লাল একটা টর্চ লাইট যেটা আগে ইউজ করতো, এখন মনে হয় না সচরাচর পাওয়া যায়, সেগুলো নিয়ে হচ্ছে উনি হচ্ছে বাহিরে ছিল। এখন রিপন ভাইয়ের কাছে কোনো ফোন নাই, আর না তো হচ্ছে ওই সময় কোনো আপনার এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল। আহ, তখন ঘরে ঘরে সম্ভবত আমার জানা মতে একটা একটা লাইট থাকতো, এবং হচ্ছে লাল লাইট খুবই নর্মাল। আর রাত 2টো 3টা মানে হচ্ছে অনেক, আরো 2004-5 সালের ওই সময়কার ঘটনা। তো হচ্ছে উনি যখন একজন হাতে লাইট, রিপন ভাই বললো যে আমাকে বাসা পর্যন্ত আগায় দিয়া এই আপনার পাড়ার দিকে ঢুকলে মানে সবার আগে রিপন ভাইয়ের বাসাটা পড়ে। আর এই রিপন ভাইয়ের বাসার দিকে যাওয়ার আগে হচ্ছে আবার আপনার এই পূর্ব দিকে হচ্ছে বাকি যে 2জন তাদের বাসা। তো এখন পূর্ব দিকে তারা তো যদি যায়, আই, এই আমার একটু সমস্যা করতেছে মনে হয়। আমাকে কি শুনতে পাচ্ছেন আসিফ ভাই? হ্যালো, হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, বলুন। সরি সরি, আমার স্টুডিও থেকে বারবার হাইড হয়ে যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা আমি ঘটনা বলি, যদি হচ্ছে কোথাও আটকে আমাকে ভাই না, একটু না, কষ্ট করে অবশ্যই। বলবেন। হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে আজকে কেন অবশ্যই। নেটওয়ার্ক কেমন করছে আমি বুঝতেছি না, সবসময় এখানে হাই থাকে, আজকে একটু প্রবলেম দেখাচ্ছে। না, কোনো সমস্যা নেই। আপনি শেষ করুন, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, আহ, ঠিক আছে, আমি যেখানে ছিলাম ওটা হচ্ছে আপনার ওনারা বাকি যে 2জন ছিল ওনাদের যে হচ্ছে পূর্ব দিকে যেতে হবে, তাহলে হচ্ছে আপনার উত্তরে যেতে একটু ভিতরে গেলেই হচ্ছে বা একটু সামনে গেলে রিপন ভাইয়ের বাসা, এবং এটা কাছে। ওই যারা হচ্ছে যে 2জন, ওই 2জনের থেকে কিন্তু রিপন ভাইয়ের বাসাটা কাছে। তো ওনার কথা হচ্ছে একটু আগে দিয়ে যাইতে। এখন যাওয়ার সময় এখানে হচ্ছে আপনার এই রিপন ভাইয়ের বাসার একটু আগে একটা মাদ্রাসা, মানে এটা আমরা যেটা সকালবেলা আমি বেসিক্যালি আমি নিজেই যেখানে হচ্ছে কোরআন শরীফ পড়ার জন্য দেখলাম, যেটা মুখটা বলা হয়। তো ওই মাদ্রাসার মধ্যে একটা হুজুর, এটা আগে থেকেই এখনো মাদ্রাসার মধ্যে এখনো কিন্তু একজনই হুজুর থাকেন। এটা আমাদের এই ও সময় থেকে হুজুর মাদ্রাসা থাকেন। হুজুরদেরকে মানে আমাদের যে মসজিদের হুজুর তাকে তাদেরকে হচ্ছে ওইভাবে ওই জায়গাটায় হচ্ছে দেওয়া হয়েছে। তখন যদি এত উন্নত ছিল না, বাট তখন থেকে হচ্ছে এই ইয়েটা ছিল। এর এই মাদ্রাসাটার পিছনেই হচ্ছে একটা কবরস্থান, মসজিদ একটু দূরে। মসজিদ হচ্ছে আপনার দোকানের অপর সাইডে। মাদ্রাসাটা হচ্ছে হুজুরের বাড়িও বলা যেতে পারে, যে হচ্ছে হুজুরের যেহেতু অনেক জায়গা থেকে আসে, তো তাদের থাকার একটা ব্যবস্থা, এবং হচ্ছে সকালবেলা এখানে বাচ্চাদেরকে হচ্ছে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় বা আরবি শিক্ষা দেওয়া হয়, যেখানে আমি নিজে করছি। এরপর হচ্ছে ওই কবরস্থান আর হচ্ছে এই যে আপনার যে মানে মুক্তব যেটা বলা হয়, এই দুইটার মাঝখানে আপনার 1 হাত গ্যাপ হবে, মানে একটা হাত যাতে একটা মানুষ হেঁটে যেতে পারে। তো এখানে এই 1 হাত যে পথ, এই পথের হচ্ছে এই একটু সাইডেই মানে এই আপনার একটা এখন এই নারকেল গাছটা এখন নাই, এই কিছুদিন আগে ইয়ে করা হয়েছে, না আমি বললে ছবি পাঠানো এটার, বা আমি আগের ছবিগুলো থেকে কিন্তু আমি ওই ছবিটা পাঠাতে পারবো। ওই নারকেল গাছটা আমার অ্যাকচুয়ালি অনেকদিন তো আমি এলাকাতে নাই, আমার সঠিক খেয়াল করতেছে না, যেটা হচ্ছে কবরস্থানের ভিতরে, নয়তো বা হচ্ছে ওই যে 1 হাত রাস্তা ছিল, দুই মানে কবরস্থানের রাস্তা এবং হচ্ছে এই মুক্তবের রাস্তার মাঝখানে, এই রাস্তার মাঝখানে হয়তো বা ছিল আমার যেটা অনেক আগে, বা আমি এলাকাতে তেমন একটা যাচ্ছি না, এই জন্য এটা স্পষ্ট মনে করতেছে না। তো এরপর কি হয়েছে, ওই নারকেল গাছটার উপর আহ ওনাদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি ঢুকছে, যেটা ওই যে 2জনের কথা বললাম তাদের মধ্যে একজন বললো যে হচ্ছে
চলে তো যাচ্ছি, বৃষ্টিও হয়েছে। এই যে এই নারকেল গাছগুলাতে ওদের মধ্যে করেই বলি, তারা হচ্ছে যেভাবে তখন ওই সিচুয়েশনটা তারা আমাদের কাছে এক্সপ্লেন করছিল, বা হচ্ছে সবাই তো যখন এই ব্যাপারটা নিয়ে কথা বলছে, তো আমি ওইভাবেই বলতেছি। তো বললো যে হচ্ছে দেরি তো হয়ে গেছে বাসার মধ্যে, আর এখন এত তাড়াহুড়ো করেও বা লাভ কি, এখন তো মানুষজন নাই, বৃষ্টি কমছে। এই যে নারকেল গাছ যেটা, এটাতে উপরে ডাব নারকেল এরকম কিছু ছিল, তারা হচ্ছে এটা ওই দুইজন অনেক আগে থেকে নাকি এটা মানে আপনার ইয়ে করে, মানে তারা হচ্ছে চুরি করবে এরকম এক বলা যায়, যেটা চুরি করবে নারকেল বা ডাব চুরি করা, যেটা এখনকার ট্রেন বলে অনেকে। আর তখনকার মধ্যে হয়তো বা তাদের মধ্যে এরকম একটা ইয়ে ছিল, শয়তানি বলা যায়। তো এখন এদের তিনজনের মধ্যে হচ্ছে আপনার গাছে উঠতে পারে একমাত্র রিপন ভাই, আর কেউ পারে না। তো ওই দুজন হচ্ছে বললো যে হচ্ছে যে চলে, আমরা অনেকদিন থেকে এটা ইয়ে করতেছি, বা সময় তো সুযোগ পাচ্ছি না, আজকে বৃষ্টি, মানুষজনও নাই, আর হচ্ছে সব নিরিবিলি আছে, ঠান্ডা আছে, হুজুরা তখন ঘুম। তুই নারকেল গাছে উঠে বা ওই ডাব গাছে উঠে ওগুলো হচ্ছে নিয়ে আয়, নিয়ে এসে আমরা হচ্ছে এটা খাওয়ার সময় না পাইতে না পেরে অন্তত বাসা নিয়ে যাবো, আমরা কালকে খাবো, এরকম বলে রিপন ভাই যদি এটা নিয়ে অনেক সংকোচ বোধ করাইছে। আর তার উপর হচ্ছে কাদা ছিল রাস্তায়, আপনার পাকা তো ছিলই না ওই সময়, আপনার হচ্ছে এই কাদা রাস্তায় অলরেডি পা হচ্ছে উনার কাদা ইয়ে হয়ে গেছে, ভরে গেছে। তো এই অবস্থায় নারকেল গাছও ভেজা, এই ভেজা গাছে হচ্ছে কাদা পায়ে এরকম অবস্থাতে তো উঠা ঠিক মানে সম্ভব না, বা হচ্ছে রিপন ভাই হচ্ছে এটা নিয়ে না করছে। তো এরা হচ্ছে এতটাই হচ্ছে জোর করলো, সেটা হচ্ছে কি ওই দুজনের একজনের গায়ের শার্ট খুলে দিয়ে বললো যে হচ্ছে উঠে যা, পায়ে বেঁধে, পানির আর কিছু হবে না, মানে এরকম। আমি পুরোটাই ভেঙে বলতেছি যে মানে ওনাদের কিরকম ইয়ে ছিল ওই সময়টাতে। আর বাধা অ্যাকচুয়ালি বাধা পড়ার একটা ব্যাপার থাকে, সেটাই হচ্ছে হয়তো বা তারা মেনটেন করতেছে না, এরকম তারা ইঙ্গিত পাচ্ছিল। তো রিপন ভাই হচ্ছে এখন আর কি করবে, জোরাজুরি ইয়ের মধ্যে উনি যে অন্তত যদি নামায় দেয়া যায় তাহলে তো অন্তত ছাড় পাওয়া যাবে, এরকম হয়তো ভেবে উনি হচ্ছে ওই গায়ের যে শার্ট যে খুলে দিছে ওটা হচ্ছে পায়ের মধ্যে দড়ির মতো করে বেঁধে উনি হচ্ছে উঠে গেছে। মানে ওই কবরস্থানের দেওয়াল যেটা ছিল ছোট, বেশি দেওয়াল বড় ছিল না আপনার, সর্বোচ্চ হচ্ছে সম্ভবত 2 ফুট বা হচ্ছে 3 ফুট এরকম একটা ছোট দেওয়াল ছিল, ওই দেওয়াল বেয়ে আগে উঠলো, তারপর হচ্ছে নারকেল গাছের মধ্যে। আর নারকেল গাছটা হচ্ছে আপনার যেহেতু একবারে মাদ্রাসা আর হচ্ছে দেওয়ালের পাশাপাশি, তার মানে হচ্ছে আপনার দেওয়াল উঠলে একটু তো উঠে যাচ্ছে, আর একটু উঠলে কিন্তু আপনার ওই যে মাদ্রাসা যেটা, ওটার আবার আগের টিনের ছিল সম্ভবত, ওই চাল বলেন বা ছাদ বলেন, ওইটাও কিন্তু পাওয়া যায়, মানে হচ্ছে অনেকটা শর্টকাট হয়ে যায় একবার উপর উঠতে। তো উনি ওইভাবেই হচ্ছে উঠে গেছে। আর হুজুর যিনি ভিতরে ছিলেন উনি কোনোভাবে টের পান নাই, উনি মানে পরের দিন বলছিল যেটা হচ্ছে আওয়াজ পাওয়া হয়েছে, যে টিনের মধ্যে আওয়াজ হচ্ছে, কিন্তু আমি তেমন একটা ইয়ে করিনি, কারণ আমি সবসময় শুনি। আর এবার আমি মূল ঘটনায় যাই, যেটা মানে ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো হচ্ছে রিপন ভাই উঠলো, বাকি দুজন হচ্ছে নিচ থেকে রিপন ভাইয়ের অপেক্ষা ছিল যে ঠিক আছে নিয়ে আসে, নামবে আর ইয়ে করবে। তো একবারে সবই নর্মাল, কোনো ইয়ে নাই। বৃষ্টির কারণে একটু যে হয়েছে কিছুক্ষণ আগে আকাশ একটু মেঘলা, হয়তো বা বাতাস, এই ঠান্ডা একটা বাতাস, মানে খুবই নর্মাল এখানে, মানে একবারে ঝড়ের মতো কিছু না, বৃষ্টি থেমে গেছে, বাতাসটা জাস্ট হালকা। এখন আচমকা হুট করে একটা ধপাস করে একটা আওয়াজ আছে, আওয়াজ হওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এই যারা যে দুজন নিচে দাঁড়ায় ছিল তারা হচ্ছে, আর অন্ধকারও ছিল, যে আর বৃষ্টি, তার মানে হচ্ছে অলরেডি সব দিকে আপনার আরো ডার্ক একটা পরিবেশ, এর উপর আবার চুরি যেহেতু করতে উঠতেছে, তার মানে তো হচ্ছে লাইটটা মারবে না, লাইটটা আমরা রাস্তায় মেরে ফেলছে, এটা হচ্ছে এখন তার একটা, যাই হোক। তো হচ্ছে আওয়াজ যখন হচ্ছে এখন লাইটও মারতে পারতেছে না, আওয়াজটা করে দিল যে ধুম করে পড়ছে, কি নারকেল পড়ছে নাকি রিপন যে উঠছে নাকি রিপন উঠছে, এটা নিয়ে তারা একটা ধন্দে পড়ে যায়। দৌড় দিয়ে হচ্ছে ওই তো দেওয়াল এবং মক্তবের মাঝখানে দিত হচ্ছে এটা গাছটা ছিল। তো তারা হচ্ছে এই তারা ছিল একটু ওই শুরুর দিকে, মানে হচ্ছে মাদ্রাসার একবারে হচ্ছে আপনার পূর্ব সাইডে, এবং হ্যাঁ পূর্ব সাইডে, এবং হচ্ছে এই উত্তর সাইডে যে হচ্ছে মাদ্রাসার মাঝখান সাইড যেটা মানে পশ্চিম দিকে, এখানেই মূলত আওয়াজটা হচ্ছে। এখন ওখানেই হচ্ছে নারকেল গাছটা এর মাঝখান বরাবর। তো তারা হচ্ছে এখন আর লাইট তো আর মারায় নাই, হুজুর আবার ওখানে ভিতরে আছেন, আবার কোনোভাবে যদি দেখে বা টের পেয়ে যায়, ওনারা হচ্ছে কোনোভাবে দুজনেই হচ্ছে অন্ধকারের মধ্যে আস্তে আস্তে হাত আগায় মাগায়া গিয়ে দেখতেছে যে রিপন মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে। মানে হামাগুড়ি মানে হচ্ছে উনি মানে শারীরিক ভাবে হচ্ছে কত বিক্ষত, ওনার মানে হচ্ছে ওইরকম ভাবে, উনিও
ওই যতই আঘাত পাক এটা মাথায় আছে যে চুরি করতে উঠছি, যদি চিল্লায় উঠি তাহলে চোর করে সবাই পিটাবে। হালকা যায় আওয়াজ হয়েছে কিন্তু আঘাত নিয়ে উনি কোনো আর আওয়াজ করতেছে না, উনিও হামাগুড়ি দিয়ে আগাচ্ছে। তো এরকম একটা অবস্থা। যদিও একটু ফানি লাগতে পারে, বাট আমার মনে হয় যে ওই সময়টা ওনাদের কাছে এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, বা এটা একটা অন্য একটা অভিজ্ঞতা ছিল তাদের। তো হচ্ছে তারা পাইলো, তিনজনকে পাইলো। আবার রিপন ভাইয়ের অবস্থা খুবই খারাপ, উনি হচ্ছে চিল্লাইতেও পারতেছে না, আর এবং ওনার শার্ট, যেটা ওনার নিজের গায়ে যেটা শার্ট ছিল, পায়ে যেটা ছিল ওটা তো আর নাই, বা ওটা ওনারা খুঁজেও নাই। কিন্তু হচ্ছে রিপন ভাইয়ের যে গায়ের শার্ট যেটা ছিল এটা হচ্ছে অলরেডি আপনার মানে ক্ষত, মানে ওর ছেঁড়া। মানে আমি আপনাকে যদি এটা কিভাবে এক্সপ্লেন করবো, এটা এরকম বলা যায়, এই যেমন হচ্ছে একটা লাঠির মধ্যে যদি হচ্ছে অনেকগুলা প্যারাক ঘেতে, মানে হচ্ছে মাথাটা যে ধারালো সাইডটা যদি হচ্ছে একটা লাঠির মাথায় রেখে অনেকগুলা 10-12টা রেখে একটা মানুষের বুকে হেঁচকা টান দেওয়া যায়, তো অনেক একটা কিন্তু একটা ক্ষত বিক্ষত একটা আওয়াজ হয়, আঘাত হয়ে যাবে, চামড়া ছেড়ে যাওয়া বা হচ্ছে ব্লাড, এইরকম কিন্তু একটা মনে হচ্ছিল কেউ যে ওনার বুকের মধ্যে একবার ধারালো কোনো কিছু দিয়ে বা জালি টাইপ কিছু দিয়ে হচ্ছে জোরে ঘুষে ঘুষে এটা ক্ষত বিক্ষত করছে, মানে রক্তাক্ত এরকম করে ফেলছিল। তো এখন এই দুজন, যাই হোক, চুরি করার বুদ্ধিটা আপাতত নাই, তারা কোন রকম রিপনকে নিয়ে দুজনে একসাথে তুলে দৌড় দিছে হচ্ছে রিপনের বাসার দিকে, কাদা পাদা দিয়ে যেমনি পারছে কষ্ট কষ্ট করে দুজনে হচ্ছে ওনাকে ধরে ফরে বাসা নিয়ে গেছে। তো বাসায় হচ্ছে তখন রিপন ভাই, উনি তো বিবাহিত ছিল, তখন নতুন নতুন বিয়ে করেছিল, মানে হচ্ছে বছর 2 বছর এরকম টাইপ, নতুন বছরই এটা, নতুনই বলা যায়। তো ওই সময়তে হচ্ছে ওনার ওয়াইফ আসলো, তো ওনারা হচ্ছে একটা বাহানা দিছে যে হচ্ছে বা মাছ ধরতে গেছিল বা হচ্ছে পড়ে গেছে, পড়ে গিয়ে হচ্ছে উনি ইয়ে হয়ে গেছে, এরকম একটা বলে করে অ্যাক্সিডেন্টের কথা বলে উনাকে দিয়ে আসছে, মানে ওনাদের কাছে দিয়ে আসছে। তো রিপন ভাইও গেল, উনি তো আর এখনো কাউকে বলে না কি হয়েছে। এরা দুজন তো জানে হচ্ছে যে কি আপনার এই ও গাছ থেকে হয়তো উঠার সময় যেহেতু গাছ পিচ্ছিল ছিল, তার হচ্ছে ওই উনারও পায়ের মধ্যে কাদা ছিল, মানে এটাও হচ্ছে পিচ্ছিল, তার মানে হচ্ছে ওরকম ভাবে হয়তো বা কোনো ভাবে পড়ে গেছে, তাদের মাথা কিন্তু এখনো এটা। এখন রিপন ভাই এখনো কাউকে কিছু বলে নাই, উনি যেটা চুপচাপ শুয়ে রয়েছে। তো এরপর কি হলো আপনার এই পরের দিন, যেটা হচ্ছে মানে রাত্রে তো গেল, রিপন ভাই শুয়ে রয়েছে, যাই দেখছে এটা আসতেছে পরে। সকাল যখন হয়েছে তখন হচ্ছে ওই দুইজন আসে নাই দেখা করতে, যে কোনোভাবে রিপন আবার বলে দিছে কিনা যে চুরি করতে যায় ওরা আমার তুলছে আমি পড়ে গেছি, এরকম হয়তোবা এই আবার কোনো বকাঝকা করে কিনা। আবার রিপন ভাইয়ের মা আম্মু উনি কিন্তু এখনো বেঁচে আছে, আর রিপন ভাই উনিও আছে। হ্যাঁ, আমি আমার হয়তোবা উনি আমার এই লাইফটা হয়তোবা শুনতেছে, আমার যেটা মনে হয় এটা একটা ইন্টারেস্টিং, আমি ওনাদের ঘটনা বলতেছি। আহ যাই হোক, তো হচ্ছে উনার মা এখনো কিন্তু ওইরকম, বা আমরা যখন যাই তখনও কিন্তু উনি ওইভাবেই বলে, ওই সময়টা তো উনি এরকম ছিল, মানে যে কাউকে যদি পায় যে একটা পরামর্শ দেওয়া, মানে ভালো কিছু বা হচ্ছে উনাকে এক হিসেবে সবাই একটু ভয় পেত, মানে উনি একটু শাসন করতো সবাইকে বেশি, শুধু নিজের না, ওই পাড়ার মহল্লার যারাই ছিল, এবং নিজের ছেলের বন্ধু বান্ধব বলে, নিজের ছেলে বলে না, এখনো এই একই ক্যাটাগরিতে আছে। তো ওই যে দুই বন্ধু তারা হচ্ছে আর আসে নাই, তারা হচ্ছে কারণ যদি তো আন্টি জানে তাহলে তো এটা মানে আমাদের জানে, তাহলে তো হচ্ছে আমাদেরকে একবারে শেষ, মানে আর লাঠি পেটা করতো, তারা আর দেখা করে না, মোটামুটি 2-3 দিন দেখা করে নাই। তো এদিকে রিপনের হচ্ছে এই 2-3 দিনে কি করছে, 2-3 দিনে রিপনের যে এই ক্ষত বিক্ষত আওয়াজ হলো, সরি আঘাতটা হয়েছে, তো রাত্রে তো অ্যাকচুয়ালি ওই সময়টা, কারণ যেহেতু এটা অনেক আগে একটা তো এই ডাক্তার এত রাত্রে গাড়ি, এটা তো অকল্পনীয় ছিল। তখন প্যাডেল করার রিক্সা ছিল, তার উপর রাস্তা হচ্ছে কাদায় ভরা, এর মধ্যে রিক্সাও বা কই পাবে এখন আশেপাশে, আর ডাক্তারও বা কই পাবে এত রাতে বৃষ্টির মধ্যে, সবাই কাউকে তো না, তাহলে কোনোভাবেই হচ্ছে রাতে তারা ওই যে পাতা আহ আগে যেভাবে হচ্ছে আমরা ওই প্রাকৃতিক যেটা এই পাতা লতা দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করতে হয়, তো ওরকম ভাবে কোন রকম রাতটা তারা সারাই ফেলছে, হলুদ টলুদ মেখে টেকে। আর রিপন ভাইয়ের হুঁশ নাই, রাত্রে হুঁশ ছিল না যদিও, কোন রকম ঘর পর্যন্ত এসে হচ্ছে উনি যখন ফ্যামিলিরা করতেছিল উনি জ্ঞান হারায় ফেলছে। তো পরের দিন ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আপনার ওই গ্রামের মধ্যে অনেক তারা থাকে আর কি, ডাক্তার বা ফার্মেসি থাকতো, আর ওই সময় হসপিটাল এমন একটা ছিল না। তো ওই জায়গার মধ্যে ওনাকে নিয়ে যাওয়ার পর ওনারা ডাক্তার ওষুধ পরি যায় দেওয়ার দিচ্ছে, ইঞ্জেকশন মেশিন দেওয়ার দিচ্ছে, কিন্তু রাসেল ভাই
আহ, এই রিপন ভাইয়ের যে ক্ষত ক্ষত যে শরীরটা, এটা হচ্ছে আপনার কোনোভাবেই মানে আপনার মানে ঠিক হওয়া তো দূরের কথা, যেমন একটা জায়গায় কাটা গেলে 1 ঘন্টা পরে তো সেটা হালকা শুকায় বা একটু লালচে হয়ে যায় বা একটু মানে মোটামুটি এটা বোঝা যায় এটা এখন ঠিক বা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। আমার ওই কাটা যাওয়ার সময় যেটা হচ্ছে একটা তাজা একটা ক্ষত জায়গা, তখন যেটা বোঝা যায় এটা একদম 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টা পর কিন্তু এরকম স্পষ্ট বোঝা যায়। তো রিপন ভাইয়ের রাত গেল, পরের দিন হচ্ছে এই ডাক্তার দোকানে আসতে আসতে মানে মোটামুটি হচ্ছে আপনার এই এই 12টা 1টা বলা যায়, এরকম একটা সময়টাতে ওনাদের সময় লেগে গেছে। কিন্তু তখনও রিপন ভাইয়ের গায়ের যে ক্ষতটা, ওই যে পাতা টাতা যাই দেওয়া দিছে ওগুলো সরাইলেই ওই যে রাত্রে যেরকম একবার মানে মনে হচ্ছে যে একবার তাজা তাজা যে এখন করে আনছে, মানে ওই বুকের ব্যাপারটা এই একটা চলতেছিল। তো এটা নিয়ে সবাই একটু ভয় পেয়ে যায়, এই একটা আঘাত হয়েছে, এটা আস্তে ধীরে রক্ত যাওয়াটা তো বন্ধ করবে, এই যে মুছতেছে আবার হচ্ছে গড়গড়ায় পড়তেছে, তো আবার বেঁধে বুধে কোন রকম রাখে, ওই বন্ধ হয়েছে ভেবে আবার খুললে আবার রক্ত পড়তেছে, মানে ব্যাপারটা হচ্ছে ওনার মনে হয় যে প্রতিনিয়তই ওই আঘাতটা হচ্ছে মানে নতুন করেই হচ্ছে আগের মতো রূপ নিচ্ছে, এটা কোনোভাবেই সারবে না এরকম একটা ঠিক হচ্ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আপনার আমি বুঝতে পেরেছি এবং খুবই অদ্ভুত একটা ঘটনা। এবং একইভাবে রিয়াজ রাজ, আমি মানে এরকম অলৌকিক ঘটনা আমাদের চারপাশে অলওয়েজ ঘটছে। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকারভাবে উপস্থাপন করার জন্য। আপনি খুব চমৎকারভাবে বলেন। আমি কিন্তু আমরা রাসেল ভাই সিরিয়াসলি আমি কোনো প্রস্তুতি ছাড়াই কিন্তু আমি ঘটনা আমি ডিরেক্ট বলছি, আমি দেখতে না, আমি বারবার আটকে যাচ্ছি। না, 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 খুবই চমৎকার হয়েছে এবং আপনাকে আমি অনুরোধ করব যে মাঝে মাঝে যদি এরকম ছোটখাটো কোনো ঘটনা নিয়ে যদি আপনি আমাদের সাথে যুক্ত হন। আমি জানি যে আপনি বিজনেস করেন, আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, কারণ ব্যবসার কাজে পুরোটা সময় দিতে হয়। তারপরেও যদি কিছু সময় আমাদের জন্য রাখেন, আমরা আসলে খুবই নিজেদেরকে ধন্য মনে করব। সেটা কি পসিবল? ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ, আমি এই ব্যাপারটা আমি যতই বিজনেস করি হয়তো বা এখন আমি এই একটা কাজ করতে, বাট আমার শুরুটা কিন্তু লেখালেখি এই 2016 সাল, আর হ্যাঁ, 2009 সাল থেকে তো আপনি ছিলেনই। So, 9-10 এবং আমি তখন জি, এবং আপনি 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 আপনার লেখার মধ্যে বারবার উল্লেখ করেছেন, যিনি হচ্ছে আপনাকে ঘটনা শেয়ার করছিলেন, তিনি আপনাকে লেখক বলে সম্বোধন করেছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো রিয়াজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এবং আমরা খুব দ্রুতই আপনার সাথে আবারও যোগাযোগ করব। এবং আপনি আসলে সত্যি কথা বলতে আমি ঠিক আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কি পরিমাণ আমি আসলে কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি এইভাবে চমৎকারভাবে আজকে আমাদের সাথে এসে যুক্ত হলেন এবং আপনার সময় থেকে কিছু সময় নিয়ে আমাদেরকে দিলেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াজ ভাই। আপনি ভালো থাকবেন। যদি আপনি শেষমেশ খুব ছোট্ট করে লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান। শেষমেশ হচ্ছে আহ, ছোট্ট করে যেটুকু বলা সেটা হচ্ছে লেখালেখি বলতে অ্যাকচুয়ালি কি আমার এই বাস্তবধর্মী ঘটনাগুলি কালেক্ট করে হচ্ছে এটা প্রচার করার ইচ্ছা মনে হয়েছিল, আর যেটা আপনার মাধ্যমে আরো বেশি হয়েছে বা আমি খেয়াল করলাম যে ফকির জিন্নি অনেকের যে একটা ভালো ইয়ে ছিল বা একটা টানটান উত্তেজনা ছিল, সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে আমি সার্থক, এবং আমি চেষ্টা করব যে সবার যে ভালোবাসা এবং সবাই আমাকে যেভাবে হচ্ছে এতদিন ধরে সাপোর্ট দিয়ে আসছে আমি এটা ধরে রাখবো। ঠিক আছে। অনেক ধন্যবাদ রিয়াজ ভাই। এবং আপনি খুব চমৎকার একটা জায়গায় থাকেন, কক্সবাজার, এবং সেখানে আপনার ব্যবসার কাজ এবং সেখানে সেই প্রাকৃতিক সৌন্দর্য লেখকের জন্য প্রচন্ড রকমের উপযোগী। আপনি অনেক ভালো থাকবেন এবং আমাদেরকে এরকম চমৎকার লেখা উপহার দিবেন। ফকির জিন তো হলো, নেক্সট লেখাটা আপনার কাছ থেকে কবে পেতে পারি যদি একটু আমাদের বলতেন, মানে কিরকম টাইম লাগতে আহ, পারে? আমি অতি শীঘ্রই হচ্ছে আমি অলরেডি রবি ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। আমার ফকির জিনের পরে একটা স্টোরির থিম আমি লিখে রাখছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে ফকির জিনের পর ওটা শুরু করবো, কিন্তু এটা আপনি যেহেতু কোথা থেকে কালেক্ট আমার করেছেন? পরবর্তী যেটা হ্যাঁ, এটা হচ্ছে পরবর্তী। আমার সার্কেলের মধ্যেই বলা যায়। তাও এটা অনেক আগের একটা ঘটনা, যেটা হচ্ছে আমি এই যে কোথাও পাবলিশ করিনি, তো হচ্ছে আমার ফ্রেন্ড ছিল ও বললো পাবলিশ করতে দরকার নেই, বাট আমি দেখতেছি যেখানে ছদ্মনামে আমি পাবলিশ করতে পারি, তো ওই হিসাবে আমি বললাম ঠিক আছে ওটা আমি লিখে রাখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা শুনছিলেন তারা অনুগ্রহ করে এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকুন। এবং রিয়াজ ভাইয়ের জন্য প্লিজ কমেন্ট সেকশনে দুটো কথা লিখবেন, তাকে উৎসাহ দিবেন। তিনি একজন লেখক মানুষ, একজন বিজনেসম্যান, তারপরেও কিছু সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আসলে আমি খুবই কৃতজ্ঞ। আপনারাও একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই আশা করব, এবং আশা করব যে ফকির জিন
পার্ট 2 আপনাদের চরম ভালো লাগবে। খুব দ্রুতই আসছে ফকির জিন পার্ট 2, এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ইউ উইল গেট অল দ্য নোটিফিকেশন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে এবং আপনি জানতে পারবেন যে কোন সময় কবে আমাদের রিয়াজ ভাইয়ের ফকির জিন পার্ট 2 আসছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।